রাজ্যে পালা বদলের পর যে মনীষীকে নিয়ে সবাই এই মুহূর্তে কথা বলছেন তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কি কারণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এত দিন ধরে চর্চার মধ্যে আনা হয়নি, কেন মনে রাখবেন শ্যামাপ্রসাদকে? পুরো বিষয়টি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। নমস্কার, স্বামী টকস উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রাজ্যে পালা বদলের পরে যে মনীষীকে নিয়ে সবথেকে বেশি আলোচনা করা হচ্ছে তার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারত কেশরী, কিন্তু আশ্চর্যের ব্যাপার এই ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে কোনো আলোচনায় সেইভাবে হয়নি। ইতিহাস বইয়ের পাতায় তার জায়গা হয়নি, হয়তোবা হলেও খুব সামান্যভাবে শুধুমাত্র তার নাম উল্লেখ থাকত। সত্যিই কি তিনি এতটা অবহেলার যোগ্য? যারা এই অবহেলা করার চেষ্টা করেছিলেন তারা কিছুটা সার্থক হয়েছেন বই কি, না হলে এই প্রজন্মের অনেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি দেখে তাকে চিনতে পারেন না যে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিনা। এ দুর্ভাগ্য আমাদের। তবে এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে চর্চা চলছে। যদি তিনটি কারণে শ্যামাপ্রসাদ ভারতবাসীর মনে সতত ভাস্কর থাকেন তাহলে সেই তিনটি কারণ হচ্ছে: 1 নম্বর, দেশ বিভাজনের সময় শ্যামাপ্রসাদের অবিস্মরণীয় কীর্তি; 2, জনসংঘের প্রতিষ্ঠা; 3, কাশ্মীর সমস্যার সমাধান ও নিজের আত্মবলিদান। বিষয়গুলি একটু পরপর আলোচনা করা যাক। প্রথম যে পয়েন্টটি সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। আপনারা সবাই 1905 সালের বঙ্গভঙ্গের কথা জানেন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এসে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু পরের যে বঙ্গভঙ্গের কথা, সেই বিষয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বের কথা এবং সেই ইতিহাস যেন কিছুটা আমাদের বিস্মিত করে দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলতেন, ইংরেজ ভারতকে ভাগ করেছে আর আমি পাকিস্তানকে ভাগ করেছি। আপনারা জানেন সেই সময় বাংলাদেশের জন্ম হয়নি, পূর্ব পাকিস্তানের জন্ম হয়েছিল। একটু ইতিহাসের দিকে ফেরা যাক। 1946 সাল, ইংল্যান্ডে তখন লেবার পার্টির সরকার। ক্লেমেন্ট ইটলি তখন হচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা করলেন ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া হবে। কংগ্রেস এবং মুসলিম লীগ উভয়েই দেশ ভাগের জন্য প্রস্তুত ছিলেন এবং তাদের প্রধানমন্ত্রীরাও যেন তৈরি ছিলেন দুটি দেশের কুর্সিতে বসার জন্য। প্রধানমন্ত্রী তো হয়ে গেলেন, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। বঙ্গ এবং পাঞ্জাব এ দুটি এমন প্রদেশ ছিল যেখানে মুসলমানরা ছিল সংখ্যায় বেশি। সেই সময় রাজনৈতিক পরিস্থিতির কথা মনে রেখে বাংলা এবং পাঞ্জাব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। তিনি বলেছিলেন, ভারত যদি ভাগ হয় তাহলে বাংলাকেও ভাগ হতে হবে, পাঞ্জাবকেও ভাগ হতে হবে, নাহলে বাঙালি হিন্দুদের কি হবে? এবং সেই সময় অমৃতবাজার পত্রিকা একটি সমীক্ষা করেছিল। সেই সমীক্ষায় দেখা গিয়েছে যে 98.9% হিন্দু বঙ্গ বিভাজনের পক্ষে রায় দিয়েছেন। শ্যামাপ্রসাদ, মাউন্টব্যাটেন, গান্ধীজি, কংগ্রেসের তৎকালীন বড় বড় নেতা সবার কাছে গিয়ে বাঙালি হিন্দুদের হোমল্যান্ডের দাবি করেছিলেন। আর তারই ফলস্বরূপ 1947 সালে দেশ ভাগ যখন হয় তখন বঙ্গ ভাগ করে শ্যামাপ্রসাদ হিন্দুদের হোমল্যান্ডের দাবি আদায় করতে সচেষ্ট হয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দ্বিতীয় কীর্তি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠা। স্বাধীনতার পর গান্ধীজির ইচ্ছায় দেশের সর্বদলীয় সরকার গঠন হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি হয়েছেন শিল্পমন্ত্রী, কিন্তু তিনি কয়েকদিনের মধ্যেই বুঝতে পারলেন যে জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় তিনি খাপ খাওয়াতে পারছেন না। তাই তিনি পদত্যাগ করলেন এবং তিনি বলেছিলেন যে ব্রিটিশ মডেলের উপর যদি ভারতবর্ষ আগামী দিনে পথ চলা কথা ভাবে তাহলে কিন্তু তা পথভ্রষ্ট হয়ে যাবে। একই সঙ্গে সেই সময় অর্থাৎ দেশভাগের সময় একটা বড় সমস্যা হয়েছিল, উদ্বাস্তু সমস্যা। হিন্দু উদ্বাস্তুদের ওপর অত্যাচার করা হচ্ছে, এই কথা শ্যামাপ্রসাদ শুনেছিলেন, নিজের চোখে সেই ঘটনা দেখলেন, কংগ্রেসের নেতাদের সেই কথা বললেন। সেই সময় একটি বিখ্যাত চুক্তি স্বাক্ষরিত হলো, নেহেরু লিয়াকত চুক্তি। সেই চুক্তি অনুসারে যে দেশের সংখ্যালঘু মানুষদের নিরাপত্তা দেবে সেই দেশের সরকার।
এদেশে তো মুসলিম মানুষদের নিরাপত্তা দিচ্ছিল ভারতের সরকার, কিন্তু পূর্ব পাকিস্তানে সেটা কিন্তু নিরাপত্তা পাচ্ছিল না হিন্দু জনগণ। বিষয়টি নেহেরুকে তিনি বলেন। শ্যামাপ্রসাদ চেয়েছিলেন নেহেরু আন্তর্জাতিক মঞ্চে বিষয়টি তুলে ধরবেন, কিন্তু যখন দেখলেন যে নেহেরু এই বিষয়ে বিশেষ কোনো কর্ণপাত করছেন না এবং চুক্তির বিষয় বলে এড়িয়ে যেতে চাইছেন, তখন তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করে ভারতীয় জনসংঘ নামে নতুন একটি দল গঠন করলেন। আর সেই দলে তার সঙ্গে সেদিন কোনো বিশিষ্ট নেতারা ছিলেন না, ছিলেন কয়েকজন আনকোরা যুবক, যারাই পরবর্তীকালে হয়ে ওঠেন ভারতীয় রাজনীতির মহারথী অটল বিহারী বাজপেয়ী, এল.কে. আদবানি, দীনদয়াল উপাধ্যায়। তৃতীয় যে কারণটির কথা বলেছিলাম সেটা হচ্ছে কাশ্মীর সমস্যার সমাধান ও নিজের আত্মবলিদান। ভারত যখন স্বাধীনতা পায় সেই সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। তিনি বুঝতে পারছিলেন না তিনি ভারতে থাকবেন নাকি পাকিস্তানে যাবেন। এরকম একটা দোদুল্যমানতায় যখন তিনি ভুগছেন সেই সময় পাকিস্তান কাশ্মীর আক্রমণ করে, আর হরি সিং বাধ্য হয়ে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যান। ভারতের সেনারা কাশ্মীর সেনাদের প্রবল প্রতাপের সঙ্গে কাশ্মীর থেকে বের করে দিতে সমর্থ হয়, কিন্তু হঠাৎ করে যুদ্ধবিরতি ঘোষণা করেন নেহেরু। একই সঙ্গে কাশ্মীরকে তিনি আলাদা মর্যাদা দেন, কিন্তু এটার বিরুদ্ধে বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কাশ্মীরকে 370 ধারা চালু, কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলা, কাশ্মীরের রাজ্যপালকে সদর-ই-রিয়াসত অর্থাৎ রাষ্ট্রপতি বলে সম্বোধন করার দাবি জানানো হয় এবং সেই দাবিগুলি মকুব করা হয়। এর বিরুদ্ধে গর্জে উঠেছিলেন শ্যামাপ্রসাদ। তিনি বলেছিলেন, একই দেশে দুই নিশান, দুই বিধান, দুই প্রধান থাকবে না। সমস্যা সমাধানের জন্য তিনি কাশ্মীর যান। আপনারা জানেন কাশ্মীর যেতে গেলে সেই সময় পারমিট নিতে হতো। মৌখিক পারমিটও নিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কিন্তু কাশ্মীর ঢোকার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হয়। তারপরে তার সেই রহস্যজনক মৃত্যু, সেই রহস্যের ভেদ আজও হয়নি। এই ঘটনার কথা বললে আমার জটায়ুর কথা মনে পড়ে রামায়ণে। সীতা মাকে যখন হরণ করা হচ্ছে, দশানন রাবণ যখন হরণ করে সীতাকে নিয়ে যাচ্ছেন, জটায়ু তখন বাধা দিয়েছিলেন। জটায়ু জানতেন তার এমন শক্তি নেই যে তিনি দশানন রাবণের আক্রমণ প্রতিহত করতে পারেন, কিন্তু তাই বলে তিনি বসে থাকেননি, তিনি ন্যায়ের জন্য লড়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও জানতেন যে ভারতীয় জনসংঘের যেটুকু সীমিত ক্ষমতা এবং তার ব্যক্তিগত যেটুকু ক্ষমতা, তা দিয়ে কাশ্মীর সমস্যার সমাধান হয়তো হবে না, কিন্তু এই সমস্যা সমাধানের পথটি তিনি তৈরি করে দিয়ে গিয়েছিলেন। আর এই কারণেই তিনি ভারত কেশরী, এই কারণেই তিনি যুগ পুরুষ। কাশ্মীর সমস্যার সমাধান করতে গিয়ে যে দেশভক্তির বীজ রোপণ করেছিলেন শ্যামাপ্রসাদ, আজ তা মহীরুহে পরিণত হয়েছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় পশ্চিমবঙ্গে যারা বাস করেন তারা নিজের জানতেই হোক বা অজান্তেই হোক একটু হলেও শ্যামাপ্রসাদ, খানিকটা হলেও শ্যামাপ্রসাদ। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।